মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে কিছুটা হলেও আমরা দায়মুক্ত হয়েছি, পাপমুক্ত হয়েছি। ৪ মে বেলা ১১টায় জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের ৯৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আজকে নিঃসন্দেহে বলা যায় একটা শুভ দিন। সেই মহীয়সী নারীর স্মৃতি জাদুঘর, যেটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছিল। আমরা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে এর দায়িত্বভার গ্রহণ করে আরেকবার কিছুটা হলেও দায়মুক্ত হলাম। এই যে আন্দোলন সংগ্রাম কিভাবে হয়েছিল, আমরা হয়তো মাঠে লড়াই সংগ্রাম করেছি। বৃহত্তর সেদিনের কারাগারে ৭ কোটি মানুষ বন্দী থেকে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল, দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল জীবনের ঝুঁকি নিয়ে। তাদের একজন পুরোধা নারী ছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম। তিনি আরও বলেন, আমাদের একটা বড় ভুল থেকে যায়। আমরা কিছুটা হলেও মুক্তিযুদ্ধের কথা বলি, সফলতার কথা বলি, কিন্তু আমাদের অপরপক্ষ, সেদিনের রাজাকার, আলবদর, আল শামস, এই ঘাতক দালালরা কিভাবে ৯ মাস লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, নারী নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ছিনিয়ে নিয়েছে, তাদের হত্যা করেছে, পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছে, সেই দিকটা কিন্তু আমরা একেবারেই বলি না। মুক্তিযুদ্ধের গৌরবগাথা যথাযথভাবে না হলেও কিছুটা আলোচনা হয়, কিন্তু ওই দিকটা একেবারেই মুছে যাচ্ছে। কাজেই যুদ্ধাপরাধীদের ইতিহাসটা ব্যাপকভাবে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আলোচনায় আনা উচিত। সভাপতির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী। তিনি ও তার পরিবারের যেই আত্মত্যাগ, সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে, তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে। আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাব যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাহানারা ইমামের লেখা ৭১-এর দিনগুলি বইটি যেন পড়ানো হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর বিমান বাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে যেসব মুক্তিযোদ্ধা যোগদান করেছেন, তাদের গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা, আইন ২০০২ অনুযায়ী কোনো গেজেট বাতিলে জামুকার সুপারিশ করার এখতিয়ার নেই বলে উল্লেখ করেছেন। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। এর ফলে ২০০২ সালের জামুকা আইনের অধীনে গেজেট বাতিলে জামুকার সুপারিশের ভিত্তিতে যাদের গেজেট বাতিল হয়েছে তারা আদালতে শরণাপন্ন হতে আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। উল্লেখ্য, রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম একজন মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এ স্বাধীনতার পর বেসামরিক কর্মচারী হিসেবে বিমান বাহিনীতে যোগদান করেন। এরপর তার মতো অসংখ্য বেসামরিক কর্মচারী ৩ সামরিক বাহিনীর তালিকায় বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। কিন্তু ২০১৯ সালের ১০ ডিসেম্বর জামুকার ৬১তম সভায় ১৬ ডিসেম্বর ১৯৭১-এর পরে সামরিক বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারীসহ বিমান বাহিনীর ৪৭ জন বেসামরিক কর্মকর্তা মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও সম্মানী ভাতা স্থগিত করে। ওই সুপারিশের প্রেক্ষিতে ২০২০ সালের ৭ জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম ২০২০ সালের আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। মঙ্গলবার যা চূড়ান্ত রায় হল, রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু সমকালকে বলেন, হাইকোর্ট রায় বলেছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ অনুযায়ী জামুকার কোনো গেজেট বাতিল বা সুপারিশের এখতিয়ার নেই। রিট আবেদনকারীসহ অন্যান্যদের গেজেট বাতিল করা সম্পূর্ণ বেআইনি। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ২০২২ সালের নতুন আইন অনুযায়ী জামুকা গেজেট বাতিলের সুপারিশ করতে পারবে, কিন্তু এক্ষেত্রে পৃথক তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাগাদা দিয়েছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়। কমিটির আগের বৈঠকেই ক্যাপসুল লিফট স্থাপনের বিষয় নিয়ে সুপারিশ করা হয়। ওই বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ডিজাইন যথাযথভাবে করা হয়নি। যেখানে বয়স্কদের দ্বিতীয় ফ্লোরে ওঠা কষ্টকর, সেখানে তাদের জন্য টপ ফ্লোরে রাখা
একেবারেই অনুপযুক্ত। পরে তিনি ভবনে একটি করে ক্যাপসুল লিফট স্থাপনের কথা বলেন। বুধবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে প্রকল্প ডিপিপি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হলে সেটার উপর প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়। ওই প্রকল্পটি একাধিক পর্যায়ে ধারাবাহিকভাবে পরপর বাস্তবায়নের সুপারিশ আসে। এতে বর্তমানে চালু ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত কমপ্লেক্সগুলোতে লিফট স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে প্রথম পর্যায়ের প্রকল্প গ্রহণ করার কথা বলা হয়। প্রথম পর্যায়ে প্রকল্পের সফলতার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে প্রকল্প নেওয়া যেতে পারে বলে সুপারিশ করা হয়। এরপর সভা হয় গত ৬ মে। এতে লিফট নির্মাণের ব্যয় প্রাক্কলন যৌক্তিকভাবে নির্ধারণ করে ডিপিপি পুনর্গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত কমিটির সদস্য মাহফুজা সুলতানা বিডি নিউজ24.com-কে বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে সুপারিশ গত বৈঠকেও করা হয়েছিল। আজকে বৈঠকে বিষয়টি নিয়ে পুনরায় তাগিদ দেয়া হয়েছে যাতে দ্রুততার সঙ্গে এই সুপারিশটি বাস্তবায়ন করা হয়। রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মোজাম্মেল হক, গোলাম দস্তগীর গাজী, আব্দুল লতিফ সিদ্দিকী ও মাহফুজা সুলতানা অংশ নেন। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা দুস্থ ও সামর্থ্যহীন, তাদের ও তাদের পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে সরকার বীর নিবাস প্রকল্প নিয়েছে। ইতিমধ্যে অনেক বীর নিবাস হস্তান্তর হয়ে গেছে। অনেক উপজেলায় নিবাসগুলো নির্মাণাধীন। আশ্রয়ণ প্রকল্পের মতো এ প্রকল্পেও অনেক জায়গায় গুরুতর অভিযোগ হচ্ছে। ঘরের জন্য বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের কাছে অর্থ চাওয়া হচ্ছে। বিষয়টি কতটা গুরুতর তা প্রতীয়মান হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। অনিয়ম ও ঘুষ দাবির কারণে সেখানে চলমান বীর নিবাস প্রকল্পটিতে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সোনাইমুড়িতে ১০৬টি বীর নিবাস তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছে। ঘরগুলোর মধ্যে ৮টি বরাদ্দ হয়েছে অম্বরনগর ইউনিয়নের ৮ জন মুক্তিযোদ্ধার নামে। ৮টির মধ্যে ৩টি বীর নিবাস তৈরির কাজ শুরু হয়েছে প্রায় ১.৫ বছর আগে। ঠিকাদার কোনোটির ৩০% ও কোনোটির ৪০% কাজ করার পর চলে গেছেন। অম্বরনগরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তার জন্য বরাদ্দকৃত বীর নিবাসটি দেখে যেতে পারলেন না। জীর্ণ টিনের ঘরে রোগশোকে শয্যাশায়ী এই বীর মুক্তিযোদ্ধা গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি অভিযোগ করে গেছেন, ১ লাখ টাকা ঘুষ না দেওয়ায় ঠিকাদার তার বীর নিবাস তৈরির কাজ শুরু করছেন না। শুধু তা-ই নয়, যে ৩টি বীর নিবাসের কাজ শুরু হয়েছে সেগুলো নিয়েও হয়েছে চরম অনিয়ম। ৩ জন মুক্তিযোদ্ধার প্রত্যেকের কাছ থেকে রড দিয়ে মজবুত করে কাজ করার কথা বলে নেওয়া হয়েছে। ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত টাকা নিয়েও নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। সেই ৩ ঘরের কাজও শেষ করছেন না ঠিকাদার। ১ লাখ টাকা দিতে না পারায় আরেক বীর মুক্তিযোদ্ধা এস.এম. শাহজাহানের বীর নিবাসের কাজও শুরু করেননি ঠিকাদার। পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় ঠিকমতো হাঁটতে না পারা শাহজাহান বলেন, জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। কখনো ভাবিনি কোনো কাজে ঘুষ দিতে হবে। ভুক্তভোগীদের আরও অভিযোগ, সরকারি কোনো প্রকৌশলী কখনো কাজ দেখতে আসেননি। তাই ঠিকাদার তার ইচ্ছেমতো কাজ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও বক্তব্য, ৫ মাস আগে উপজেলাটিতে যোগ দিয়ে তিনি বীর নিবাস নির্মাণ নিয়ে ঠিকাদারের টালবাহানার বিষয়টি অবগত হন। তাৎক্ষণিক তিনি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন। চেষ্টা করছেন দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো শেষ করার জন্য। বীর মুক্তিযোদ্ধাদের এভাবে হয়রানি ও অসম্মান করার কোনো মানে হয় না। অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ৭ মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এ পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে ইসি। এদিন দুপুরে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির বীর মুক্তিযোদ্ধা খচিত জাতীয় পরিচয়পত্রটি তার কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট এনআইডি দেওয়া হবে বলেও জানান তিনি। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট এনআইডি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বাড়ানো সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব পেয়েছেন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ৫ মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটার ক্ষেত্রে এ বয়স ৩২ বছর। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় একটা প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছে। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হবে এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। যে কোনো বিষয়ে নীতিগত সিদ্ধান্ত একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তিনি পরামর্শ দেবেন কোনো প্রক্রিয়া অনুসরণ করে জায়গায় যাওয়া যায়। তিনি বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রীর সামনে বিষয়গুলো উত্থাপিত হয়েছে। একাদশ সংসদের সংসদ সদস্যরা এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের উত্তর আমি নিজে দিয়েছি। প্রধানমন্ত্রীও কিন্তু সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর হবে, তবে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ২ বছর বেশি অর্থাৎ ৩২ বছর হবে। সরকার অবসরে যাওয়ার বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করেছে জানিয়ে তিনি বলেন, প্রবেশের ক্ষেত্রেও বাড়িয়ে ২৭ বছর থেকে ৩০ বছর হয়েছে। আমরা কিন্তু বাড়িয়েছি। এটা প্রবেশের বয়স, বাড়ালে আবার ওই দিকটার, অবসরের বয়স, একটা ব্যাপার আছে। তখন যে বাস্তবতা ছিল, বাস্তবতা বিভিন্ন সময়ে পরিবর্তন হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। বিষয়গুলো পরিষ্কার করেছেন। চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে নিয়োগের নীতিমালার পরিবর্তন আনতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, এটার ওপর আমাদের বিশেষ কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেই বলা যাবে এটি করা যাবে কি যাবে না বা আমরা এটা কখন করব। ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে সরকার। জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্রীয় সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির থেকেও সুপারিশ এসেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামতের জন্য তারা আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থার উদাহরণ সৃষ্টির জন্য ক্ষুদ্র পরিসরে মামলা করা হতে পারে। তবে ব্যাপক আকারে সব ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের করলে এসব মামলা পরিচালনায় জটিলতা ও আর্থিক সংকটের শঙ্কা রয়েছে। এসব বিষয়ে বিবেচনা করে সরকারের তরফ থেকে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা করা হচ্ছে। এ পর্যন্ত ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচিতে জানান। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দফতরে এর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা বলেছে, তাদের কাছে সনদধারী মুক্তিযোদ্ধাদের তথ্য রয়েছে। কাদের সনদ বাতিল হয়েছে এ তথ্য তারা সংরক্ষণ করে না। অবশ্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বলছে তারা তালিকা তৈরি করছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটি তোলেন। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, সেখানে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এরা জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে সনদ নিয়েছিল। মুক্তিযোদ্ধা হিসেবে তারা যে ভাতা পেয়েছিল তা সুদে আসলে ফেরত পেতে মামলা করতে হবে বলেও তিনি জানান। এর আগের দিন ১৭ এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবসের আলোচনা সভায় মন্ত্রী ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান। মন্ত্রীর বক্তব্যের পর কমিটির সভাপতি মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম ১৮ এপ্রিলের সভায় বলেন, যারা ভুয়া কাগজপত্র দলিল নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে নাম গেজেটভুক্ত করে বিগত দিনগুলোতে ভাতা নিয়েছিল, তাদের কাছ থেকে সেই টাকা সুদে আসলে আদায় করতে হবে। এ নিয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন,
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না হলে আইনের শাসন বহাল রাখা কষ্টকর হবে। ওই বৈঠকে কমিটি মন্ত্রণালয়কে মুক্তিযোদ্ধা হিসেবে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছিল তা আদায় ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করে। বুধবার ১৫ মে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে ওই সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দেয় মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, জামুকার সুপারিশের আলোকে যেসব ব্যক্তি ভুয়া কাগজপত্র দলিল দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে বিগত দিনে রাষ্ট্রীয় সম্মানী ভাতা গ্রহণ করেছিল, তাদের অনুকূলে প্রদত্ত গেজেট বাতিল করা হলে তাদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমইএস থেকে যাতে বাতিল নিষ্ক্রিয় করা হয়। তাদের সম্মানী ভাতাও যেন তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়। অতীতে তারা যে অর্থ পেয়েছে তা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয় বলে জানানো হয়। তবে এখন পর্যন্ত কতজন থেকে আদায় করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এদিকে ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রণালয়ের সনদ শাখায় নেই বলেও প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে বলা হয়, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এমআইএস করা স্বীকৃত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ প্রস্তুত ও বিতরণের কার্যক্রম সনদ শাখা থেকে গ্রহণ করা হয়। ৮,০০০ ব্যক্তির তালিকা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে প্রতিবেদনে বলা হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব সনদ মোহাম্মদ আফরাজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তাদের শাখায় নেই, কারণ আমাদের কাছে এরকম কোনো বিষয় পাঠানো হয় না। গেজেট বাতিল করে দিলে বাজেট শাখা থেকেই ব্যবস্থা নেওয়া হয়ে যায়। জামুকার মহাপরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী বলেন, তালিকা তৈরি প্রক্রিয়াধীন আছে, তাই এখনও মন্ত্রণালয়ে দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। আমরা মামলা করার কথা ভাবছি, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। মতামতের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি, তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ইস্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বর্তমানে কয়েক হাজার মামলার বোঝা নিয়ে চলছে। এরই মধ্যে ভুয়া সনদধারীদের বিরুদ্ধে গণহারে মামলা করতে গেলে মামলার বোঝা আরও বেড়ে যাবে। মামলার দীর্ঘসূত্রতা, মামলা পরিচালনার খরচ সব মিলিয়ে ভুয়া সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে। এসব বিবেচনা করে সরকার গণহারে মামলার দিকে না গিয়ে কেবল দৃষ্টান্ত স্থাপনের জন্য আলোচিত ভুয়া সনদধারীদের বিরুদ্ধে মামলার কথা ভাবছে। সম্প্রতি ভুয়া প্রমাণিত হওয়ায় ৮,০০০ ব্যক্তিকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত ১৭ এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানিয়েছেন। এর আগেও বিভিন্ন সময়ে তালিকাভুক্ত অনেক মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের মধ্যে ছিলেন অনেক হোমরা-চোমরা। প্রাপ্ত তথ্যমতে ২০১৯ থেকে ২০২৩ এই ৫ বছরে ২,১৯০ ব্যক্তির নাম গেজেট থেকে বাতিল করা হয়। ২০১৪ সালে অন্তত ৫ জন শীর্ষস্থানীয় আমলার সনদ বাতিল করা হয়েছিল। তাদের মধ্যে একজন খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবারের মতো একসঙ্গে এত বেশি সংখ্যক মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা আগে ঘটেনি। কয়েক দশক ধরেই মুক্তিযোদ্ধা তালিকায় সংযোজন-বিয়োজন চলছে। বর্তমান সরকারের আমলেই ২০১৯ থেকে ২০২৩ নতুন করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য ১০,৮৯১ জনের নাম সুপারিশ করেছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। গেজেটভুক্তির জন্য অনেকের নামে সুপারিশ করেছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। সুপারিশকারীদের মধ্যে জামুকার সদস্যরাও রয়েছেন। এরও আগে ২০০৯ থেকে ২০১৪ এই ৫ বছরে সরকারি বেসরকারি বিভিন্ন পেশার মোট ১১,১৫০ জন মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন। এ যেন এক অন্তহীন প্রক্রিয়া। যতটুকু জানা যায়, স্বাধীনতার পর অন্তত ৭ বার মুক্তিযোদ্ধা তালিকায় সংযোজন-বিয়োজন করা হয়েছে। আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স, সংজ্ঞা ও মানদণ্ড পাল্টেছে ১১ বার। মুক্তিযুদ্ধের পর সেক্টর কমান্ডার ও সাব সেক্টর কমান্ডারদের প্রকাশনা থেকে জানা যায়, মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল ২৪,৮০০ এবং অনিয়মিত বাহিনীর সংখ্যা ছিল ১,০৭,০০০, অর্থাৎ মোট ১,৩১,৮০০ জন। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা কমান্ডারদের নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির মাধ্যমে প্রণীত একটি তালিকা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়। তাতে ১,৫৪,০০০ মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায়।
এরপর ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট সরকারও ২০০৩ ও ২০০৪ সালে দুটি পৃথক তালিকা প্রকাশ করে। তাতে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ১,৯৮,০০০। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে হয় ২,৩৫,৪৬৭। প্রথম আলো, ২৬ মার্চ ২০২৩। স্বীকার করি, জাতীয় পর্যায়ের একটি তালিকা করতে গেলে কিছু মানবিক ভুল হতেই পারে। তাই বলে ৮,০০০-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় প্রবেশ করেছিল। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা মাসে ২০,০০০ টাকা সম্মানী ভাতা পান। এছাড়া সরকারি চাকরিজীবী হলে ২ বছর বাড়তি চাকরির নিশ্চয়তা। তাদের সন্তান-সন্ততিরা পান চাকরিক্ষেত্রে বিশেষ বিবেচনা। ক্ষেত্রবিশেষে চিকিৎসা, আবাসন, রেশনসহ নানা রকম সুযোগ সুবিধা তো আছেই। এছাড়া বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা স্থানীয় ক্ষমতা কাঠামোতে বেশ সুবিধা পেয়ে থাকেন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধারা বিশেষ সম্মান ও সুবিধা পেতেই পারেন। এসব দেখে কেউ কেউ মুক্তিযুদ্ধ না করেও তালিকায় স্থান লাভের অপচেষ্টা করতে পারে। প্রশ্ন হচ্ছে, যারা তালিকা প্রণয়ন, যাচাই-বাছাই প্রকাশ করেছেন, তারা দক্ষতা ও সতর্কতার পরিচয় দিলেন না কেন? জানা যায় ২০০৩-০৪ অর্থবছরে প্রথম যখন মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা হয়, তখন ৪০,০০০ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছিলেন। অথচ ২০২৩ সালে জানুয়ারিতে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ২,১৯,৭৫৮-তে। মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির বিষয়টি সহজ নয়। এজন্য অনেক প্রশাসনিক ও আমলাতান্ত্রিক ধাপ পেরিয়ে আসতে হয়। প্রশ্নটা সেখানেই, একজন ব্যক্তি যখন মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য আবেদন করেন, তখন তাতে স্থানীয় সংসদ সদস্যসহ অনেককেই সুপারিশ করতে হয়। অনেক ঘাট পেরিয়ে সবশেষে জামুকার সভায় তাকে অনুমোদিত হতে হয়। প্রশ্ন হল, একজন অমুক্তিযোদ্ধা কেমন করে এতগুলো ঘাট ম্যানেজ করে? তাহলে কি ধরেই নেওয়া যায়, সরিষার মধ্যেই ভূত রয়েছে? আর সেই ভূতগ্রস্ত সরিষার সুযোগ নিচ্ছে অসৎ ও স্বার্থান্বেষী চক্র। ৮,০০০ ভুয়া ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে, শুধু সনদ বাতিল করেই ৭ খুন মাফ। পরে অবশ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, যাদের সনদ বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। অবশ্য অতীতে দেখা গেছে, সচিবের মতো শীর্ষ আমলাদের কেউ কেউ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ২ বছর বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদেরকে স্বেচ্ছায় অবসরের সুযোগ করে দিয়ে সসম্মানে বাড়ি ফেরার পথ দেখানো হয়েছে। অথচ যে কোনো জালিয়াতিই শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তসহ অন্যান্য গুরুদণ্ড দেওয়া যেত। আর মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি মানে তো রাষ্ট্রের মূল সত্তার সঙ্গে জালিয়াতি। তখন রাঘব বোয়াল আমলাদের ছেড়ে দিয়ে এখন যদি ছোট ছোট পুঁটি জালিয়াতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই বা কতখানি গ্রহণযোগ্য? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? আমার মতে, এখন ধরা পড়া জালিয়াতদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিতে হবে, তেমনই নিতে হবে অতীতের জালিয়াতদের বিরুদ্ধেও। মনে রাখতে হবে, ৭১-এ এ দেশের যেসব বীর সন্তান পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশায় যুদ্ধ করেননি। তারা দেশকে ভালোবেসেই শুধু যুদ্ধ করেছেন। অথচ আজ কিছু সংখ্যক লোক তাদের নাম করে জালিয়াতির আশ্রয় নিচ্ছে। এরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ উভয়কেই অপমান করছে। এ শুধু আইনের চোখেই অন্যায় নয়, জাতির জন্যও লজ্জাকর। আজ তাই দলমত কিংবা পদপদবি বিবেচনার ঊর্ধ্বে উঠে সরকারকে এদের ব্যাপারে কঠোর হতে হবে, আনতে হবে আইনের আওতায়। সেই সঙ্গে তাদেরকেও, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জালিয়াতি প্রক্রিয়ায় জড়িত। এর মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান আরও সমুন্নত হবে। ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা জয়গুন্নেছার বাড়ির পানির বিল এসেছে ১৭,১২,৮৬৬ টাকা। বিপুল পরিমাণ পানির বিল নিয়ে চোখে অন্ধকার দেখছেন তিনি। কিভাবে এই সুদাসল বিল পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না তিনি। জয়গুন্নেছা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার শহীদ গোলাম নবী সড়কের হাবিবুর রহমানের স্ত্রী। জানা যায় ২০১৯ সালে সরকার তাকে বীরঙ্গনা খেতাব দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে জয়গুন্নেছা পাশবিক নির্যাতনের শিকার হন। তার যুবতী কন্যা ও স্বামীকে হানাদার বাহিনী তুলে নিয়ে হত্যা করে। বৃদ্ধা জয়গুন্নেছা জানান, তার বাড়িতে ৭৫ ব্যাসার্ধের পানি সরবরাহের লাইন রয়েছে। প্রতি মাসে তার বিল আসে ২৫০ টাকা। কতদিন আগে তার পানি সরবরাহের সংযোগ নিয়েছেন তার স্মরণ নেই, তবে ১৫ বছর হবে বলে তিনি জানান।
সেই হিসাব ধরলে বছরে তার পানির বিলের পরিমাণ দাঁড়ায় ৩,০০০ টাকা। এখন ১৫ বছরে মোট বিল হয় ৪৫,০০০ টাকা হওয়া কথা। এদিকে ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ বিভাগ সূত্রে বলা হয়েছে, জয়গুন্নেছার মূল পানির বিল ৩০,১২০ টাকা। বাকি টাকা চক্রবৃদ্ধি হারে যে সুদ হয় সেটা বিলের সঙ্গে যোগ হয়ে এই বিপুল অঙ্ক দাঁড়িয়েছে। ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন জানান, ২০১৭ সালে এটুআই প্রজেক্টর সফটওয়্যারের আওতায় বিল প্রস্তুত করা হয়। সেখানে যেভাবে সফটওয়্যার তৈরি হয়েছে তাতে জয়গুন্নেছার মূল বিলের সঙ্গে প্রতি মাসে ৮১,৫৫৩ টাকার সুদ যোগ হচ্ছে। বছর বছর সেটা আবার চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এটা পৌরসভার কোনো ভুল নয়, বরং সফটওয়্যারে চক্রবৃদ্ধি হারে যে সুদ হচ্ছে সেটাই তার পানির বিলে যোগ হচ্ছে। জয়গুন্নেছা ২০১৪ সাল থেকে পানির বিল দেন না। তিনি সুদ ও আসল মওকুফের আবেদন করলে ভেবে দেখা হবে। বয়সের ভারে নুয়ে পড়া বীর মুক্তিযোদ্ধা জয়গুন্নেছার বিল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও পৌরসভায় গিয়ে তিনি পানির বিল মওকুফের জন্য কার কাছে যাবেন তা ভেবে পান না। ফলে এখানে সেখানে ঘুরে চলে আসেন। তিনি আরও জানান, সরকার প্রতি মাসে যে ভাতা দেন তার মধ্যে থেকে ঋণ বাবদ ১৪,০০০ টাকা কেটে নেয়। প্রতি মাসে পান মাত্র ৬,০০০ টাকা। এই অল্প টাকা দিয়ে এই বিপুল পরিমাণ পানির বিল পরিশোধ করার মতো সাধ্য তার নেই। সূত্র কালবেলা।